এই মুসলিম জনগণের দেশে ওনারা দেখিয়ে দিচ্ছেন আমাদের বর্তমান সরকার এবং ওনাদের যে পৃষ্ঠপোষকতাকারী পার্শ্ববর্তী দেশ যে আমরা যেটা ইচ্ছে সেটা করব, ইউ ক্যানট ডু নাথিং। সাংবাদিকদের প্রসঙ্গে বলি, সাংবাদিকরা যে আজকে বলতেন যে কোনো জায়গায় তারা এখানে নিউজ কেন করেনি, মধুখালীর এই নিউজটা কেন করেনি, তাদের কাছে এই নিউজ করা ছাড়া আর কোনো কাজ ছিল না। একটা জনসাধারণ একটা সাংবাদিক এখন মধুখালীর যে ভিডিওগুলো বাইরে এসছে সব পাবলিকের তোলা ভিডিও, কোন সরকারি মিডিয়া টিভি সময় টেলিভিশন কোথায়, এখন 24 টেলিভিশন কোথায়, তারা কেন গেল না? প্রথম আলো খুব সরকারের বিরুদ্ধে লেখে, প্রথম আলো হচ্ছে রসুনের এক জায়গা ওরা, প্রথম আলো এবং হাসিনা সরকার রসুনের কি বলে এটাকে আমি নামটা বলতে চাই না, এক জায়গাতে তো এক জায়গাতে এসব প্রতিবাদ করে আমাদেরকে বোকা বানানোর জন্য। আমি বুঝতে পারছি না, ওনারা তো পত্রিকার যে সংবাদটা এসছে সেটাতে তো অলরেডি ব্যাখ্যা দেওয়া আছে। এই নামাজের ব্যাপারটাতে সালাতুল ইস্তেসকার, এটা ওই বৃষ্টির জন্য পড়া হয়, সেটাতে প্রত্যেকটা পয়েন্টেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ব্যাখ্যাটা হলো মন গড়া এবং একেবারে মানে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্যই না। প্রথম কথা হলো কোনো কিছুতে কেন অনুমতি নিতে হবে, নাম্বার ওয়ান। বাংলাদেশের কোনো জনসাধারণের জন্য কোনো কিছুর জন্য সংবিধান অনুযায়ী অনুমতির প্রয়োজন হয় না, অবহিত করতে হয়। তো যদি অবহিত করার পরে যদি অনুমতি না দেয়, এটা কিন্তু জনমনে, মুসলিম জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া আকার ধারণ করে। কারণ ওনারা যেটা বলেছেন যে অতিরিক্ত গরমের কারণে আমরা অনুমতি দেইনি, কারণ এখানে অনেক অসুস্থ হতে পারে। তাহলে ঢাকা ক্রিকেট লিগ, চট্টগ্রাম ক্রিকেট লিগ, বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন বর্ষবরণ কোনো কিছু তো আপনারা বন্ধ করেন না। সেখানে কি মানুষের গরম লাগে না? খোলা মাঠে যেগুলি যেগুলি জিনিস হয় সবই চলছে, প্রিমিয়ার ক্রিকেট লিগ চলছে, এই প্রচন্ড গরমে একটাও তো বন্ধ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে ক্লাস, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হাজার হাজার ছাত্র থাকে, তারা যদি এখানে একটা ইস্তেগফার নামাজ করতে চায় এবং নামাজটা তারা ফজরের নামাজের পরে করার পরিকল্পনা করেছিল, প্রফেসর কলিমুল্লাহ তো জানেন না, মধ্য গগনে দুপুর 12টার সময় করতে হবে কোনো কথা নাই। ফজরের নামাজের পরে টেম্পারেচার 8 থেকে 10 ডিগ্রি কম থাকে, এখানে 10 মিনিটের একটা ব্যাপার ছিল। মেইন কথা হচ্ছে যে আপনারা বাংলাদেশের এখন যে অবস্থা সৃষ্টি করেছেন, যখনই কোনো কিছু বলি বিশ্ববিদ্যালয় প্রশাসন ওনারা স্বায়ত্তশাসিত, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বায়ত্তশাসিত, কিন্তু তারা তো অন্য দেশের অংশ না, তারা বাংলাদেশেরই অংশ। তারা কেন এই নামাজের অনুমতিটা দিল না বা করতে দিল না? এতে আমি মনে করি 100% এখানের মধ্যে উদ্দেশ্য প্রণোদিত। রমজান মাসের পরের ঘটনা, রমজান মাসের কোরআন শরীফ পড়তে পড়ানোর কারণে শোকজ, এগুলি সব একই সূত্রে গাথা। এই মুসলিম জনগণের দেশে ওনারা দেখিয়ে দিচ্ছেন আমাদের বর্তমান সরকার এবং ওনাদের যে পৃষ্ঠপোষকতাকারী পার্শ্ববর্তী দেশ যে আমরা যেটা ইচ্ছে সেটা করব, ইউ ক্যানট ডু নাথিং। আপনারা জানেন তুরস্কে একসময় প্রথম মহাযুদ্ধের পরে যখন অটোমান এম্পায়ারের পতন ঘটে, কামাল আতাতুর্ক যখন এই যে আমাদের পশ্চিমা গোষ্ঠীর একজন সেবক হিসেবে উনি যখন তুরস্কের ক্ষমতা গ্রহণ করেন, উনিও কিন্তু সমস্ত মসজিদ বন্ধ করে দিয়েছিলেন। উনি বলেছিলেন মসজিদের প্রয়োজন কি, বাসায় নামাজ পড়লেই হয়, এবং অনেক কিছু বন্ধ করে দিয়েছিলেন। আজকে কি উনি রাখতে পেরেছেন? আজকে কি তুরস্কে মসজিদ নাই, মানুষ নামাজ পড়ছে না? এগুলি করে কিন্তু মানুষকে চেঞ্জ করা যায় না। এগুলা কিন্তু অনেক দেশে আমরা দেখেছি। আফগানিস্তান যখন দখল হয়ে গিয়েছিল 1979 সালে, সোভিয়েত ইউনিয়ন 10 বছর দখলে রেখেছিল, তারা কিন্তু মসজিদ তসজিদ সব বন্ধ করে দিয়েছিল। শিক্ষা পাঠ্যক্রম আমাদের আজকে যেরকম ক্রিং ক্রিং, তারপর নাচ শেখানো, এগুলো তারাও করেছিল। সোভিয়েত ইউনিয়নের আদলে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা করেছিল, তারা কি টিকতে পেরেছে? 10 বছরের মধ্যে এখান থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছে। তো এগুলি কেন বললাম, এগুলি যারা করে তারা কিন্তু খুব সন্তর্পণে চিন্তা করে না যে আমরা রাখতে পারবো কিনা। আজকে সাংবাদিকদের প্রসঙ্গে বলি, সাংবাদিকরা যে আজকে বলতেন যে কোনো জায়গায় তারা এখানে নিউজ কেন করেনি, মধুখালীর এই নিউজটা কেন করেনি, তাদের কাছে এই নিউজ করা ছাড়া আর কোনো কাজ ছিল না। তারা তো ঠিকই এফডিসির সামনে কালকে দেখলাম যে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করছে এই গরমের মধ্যে। এফডিসির সামনে বিশাল প্রতিবাদ সমাবেশ, কারণ সাংবাদিকদেরকে নাকি অপমান করা হয়েছে। ওই যে জনৈক আমাদের ময়ূরীর মেয়েকে নাকি কি প্রশ্ন করা হচ্ছে, খুব তুচ্ছ ঘটনা, সেটার সময় তাদের আছে। তারপরে ওই যে বাংলাদেশের ব্যাংকের সামনে যে দেখলাম ওখানে ওরা সাংবাদিকরা প্রতিবাদ করছেন, সাংবাদিক ফোরাম, ইকোনমিক ফোরাম। কিন্তু আপনার কি মনে হয় মধুখালীর ঘটনাটা কেন সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়লো না, সেভাবে আসলো না? এত বড় ঘটনাকে ধাপাচাপা, অনেকেই জানেই না যেহেতু মূলধারার মিডিয়াতে আসেনি। মূলধারার মিডিয়া কে কন্ট্রোল করে আপা বলেন? আমরা ছাড়া আমাদেরকে তো গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে না, যদি আমাদেরকে ওনারা সাংবাদিক স্বীকার করেন না। আমাদের পোর্টালে 5 লক্ষ 10 লক্ষ লোক যদি পড়ে, তা বলে যেন ওরা কিছু জানে না। এরা কি জানে? এরা তো সেনাবাহিনীর লোক ছিল, লেখাপড়া জানে না, 8 পাস।
এরকম একটা ধারণা সাংবাদিক সাহেবরা করে। নাইমুল ইসলাম সাহেবের সাথে আমি নিজে টকশো করেছি, ওনার সাথে আমরা এই ব্যাপারে কথা হয়েছে, তর্ক হয়েছে। তো এগুলি তো ওনাদের ধারণা, কিন্তু ওনারা কিন্তু সরকারের ইশারায় উঠে এনার বসেন। ওনাদের তো কোনো ব্যক্তিগত কোনো কিছু নাই। আর প্রথম আলো উনি বললেন, আমার ভাই প্রথম আলো খুব সরকারের বিরুদ্ধে লেখে। প্রথম আলো হচ্ছে রসুনের এক জায়গা ওরা। প্রথম আলো এবং হাসিনা সরকার রসুনের কি বলে এটাকে, আমি নামটা বলতে চাই না, এক জায়গাতে তো এক জায়গাতে এসব প্রতিবাদ করে আমাদেরকে বোকা বানানোর জন্য। তারা দুটেই ভারতপন্থী এবং ১/১১ সরকারের সমর্থক। এবং বাংলাদেশের কি একটা যে কিভাবে যাবে তাদের পলিসিটা সেম পলিসি। এটা আমরা জনগণ বুঝে গেছে যে জনগণ এই জন্য প্রথম আলোর কথা বা অন্য কথা এত বিশ্বাস করে না। আমি সাংবাদিকদের ব্যাপারে বললাম, সাংবাদিকদের হওয়া উচিত নীতিবান। তারা মালিকগত পক্ষ হতে বলবে তুমি এটা করতে পারবে না, এই নিউজটা করা যাবে না। তারপরেও তারা কিছু বিবেকবান সাংবাদিক থাকা উচিত ছিল বাংলাদেশে, যেটা এখন আনফরচুনেটলি নাই। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো বা ওই যে আমাদের আবু মুসা, ওনাদের মতো সাংবাদিক তো বাংলাদেশে নাই এখন আর। তারা তো সরকার পক্ষ যেটা বলবে বা মালিক পক্ষ যেটা বলবে সেটার বাইরে এক চুলো যাবে না। আমার কি দরকার হয়েছে ভাই ডিজিএফআই এর মার খাওয়ার আর ডিবির মার খাওয়ার? তো এই যদি অবস্থা হয় দেশের সাংবাদিকের, যারা বাংলাদেশের আলোকবর্তিকা, আলো মানুষের কাছে পৌঁছাবে, আজকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকতো, মির্জাদা হারুন ভাইকে নামগুলো বলতে পারতেন না, যে সিরিয়ালি নামগুলা বললেন, রাজকুমার, বিপ্লব টিপ্লব, এটা তো জনসাধারণের এগুলো তো মানে যতটুকু আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে এসেছে সোশ্যাল এবং মিডিয়া থেকে। কিছু সোশ্যাল কিছু মিডিয়া দুই কি একটা পত্রিকায় আপনি জিল্লুর ভাই আসতেছেন, দুই প্রফেসর একটা কলিমুল্লাহ পত্রিকায় বলছেন, এসেছে, তাও তাদেরকে পরবর্তীতে হুমকি ধুমকি দেওয়া হয়েছে। আবার আমাদেরকে বলে আমরা নাকি এগুলো মিথ্যা গুজব ছড়াই, আমাদেরকে ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে নোটিশ দেয়, আমাদেরকে ডিজিটাল মামলা দেয়। তাহলে এখন বাংলাদেশের সাংবাদিকরা যদি সাংবাদিক কাজ না করে উপায় কি? জনসাধারণ কিভাবে জানবে? প্রত্যেকটা জনসাধারণ একটা সাংবাদিক। এখন মধুকালীর যে ভিডিওগুলো বাইরে এসছে সব পাবলিকের তোলা ভিডিও। কোন সরকারি মিডিয়া, টিভি, সময় টেলিভিশন কোথায় এখন? 24 টেলিভিশন কোথায়? তারা কেন গেল না? তারা কি যেতে পারতো না? এটা কি জনগুরুত্বপূর্ণ বিষয় না? বাংলাদেশের মতো একটা জায়গায় হতে পারে এটা হিন্দুরা করেছে, তারপরেও 7 ঘন্টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখা, পুলিশ ঢুকতে পারলো না, 3 ঘন্টা পুলিশ ঢুকতে পারেনি। এটা তো আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার আমি মনে করি। আমাদের জন্য একটা অ্যালার্ম। আমরা অ্যালার্মটা পার্শ্ববর্তী দেশ যা ইচ্ছা তাই করতে পারবে, আমরা তার প্রতিবাদ করতে পারবো না। একটা কথা বলে আমি প্রসঙ্গটা শেষ করি, কারণ আমি লম্বা কথা বলতে চাই না। এই যে শিখদের অনুষ্ঠানটার কথা বললেন, আপনি বললেন আমরা কিন্তু জানতাম না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার নামাজের অনুমতি না দেওয়ার কারণে শিখদের একটা মিছিল হয়েছে জানলাম। বাংলাদেশের শিখ আছে এটা কিন্তু মানুষ জানতো না, জানে না, অথচ কিন্তু আছে। লক্ষাধিক শিখ আমাদের বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করে, যে 8 লক্ষ ভারতীয়, তার মধ্যে শিখরাও ভারতীয়। তো তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। এগুলি হচ্ছে সুদূর প্রসারী, আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা সুদূর প্রসারী পরিকল্পনা। শিখদের হবে, সবার হবে, কিন্তু মুসলিমরা করতে পারবে না। মুসলিমরা কারমালা আতাতুর্কের সেই তুরস্কের মতো। আমরা 92% মুসলিম, মাত্র 5-6% হিন্দু। তারা দেশকে কন্ট্রোল করবে এবং করছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আমরা বাঁচতে হবে। যদি কথা বেশি বলেন গায়েব হয়ে যাবেন, গুম হয়ে যাবেন, জেলে যাবেন, বিভিন্ন মামলায় আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, আপনার ছেলে মেয়েদেরকে হেনস্থা করা হবে। এর চেয়ে আর কোনো দুঃখজনক বিষয় হতে পারে না। প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা আমাদের সংবিধান নিশ্চিত করেছে, কিন্তু সংখ্যাগুরু জনসাধারণের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা যাবে না এখন বাংলাদেশে। এটাই হলো সবচেয়ে দুঃখজনক কথা আপা। ধন্যবাদ। অসংখ্য